বাংলায় ভোটের বাজনা বেজে গিয়েছে, চারিদিকে সাজো সাজো রব। সিপিআইএম তার প্রার্থী ঘোষণা করেছে, বিজেপি 144 জন প্রার্থী ঘোষণা করেছে, 150 জন প্রার্থী ঘোষণা এখনো করেনি। সিপিআইএমও সবটা করেনি, তৃণমূল তো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তারা চারিদিক দেখে জল মেপে হয়তো আগামীকাল বা পরশু তারা প্রার্থী ঘোষণা করবে। বিজেপি যে 144 জনের প্রার্থী, তাতে ভবানীপুর এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মানে একাই দুটো কেন্দ্রে দাঁড়াচ্ছেন। খড়গপুর থেকে দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ, শিবপুর হাওড়ার শিবপুর থেকে দাঁড়াচ্ছেন রুদ্রনীল ঘোষ, পাণ্ডবেশ্বর থেকে দাঁড়াচ্ছেন জিতেন তেওয়ারি, আসানসোল দক্ষিণে যথারীতি অগ্নিমিত্রা পল এরা দাঁড়াচ্ছেন। নিশীথ প্রামাণিকের নাম নেই প্রথম 144-এ, শঙ্কুদেব পণ্ডার নাম নেই, কৌস্তব বাগচি নেই, তরুণজ্যোতি তিওয়ারি নেই, মনোজ টিগ্গা নেই, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নেই, লকেট চ্যাটার্জি নেই আপাতত। তারকেশ্বরে অবশ্য সন্তু পান আছে। একজনও মুসলমান প্রার্থী নেই। হ্যাঁ, মাহফুজা খাতুনের নামও কিন্তু নেই। ডাক্তার নারায়ণ বাবু তার নামও নেই, নেই মিঠুন চক্রবর্তীর নাম। এটা একদম আজকের টাটকা খবর, সেটা দিতেই আমাদের আসতে আজকে একটু দেরি হলো। দেখুন, প্রথমে এলো এসআইআর। এখনো প্রায় 50 লাখ লোকের নাম ঝুলে আছে। তারা ভোট দিতে পারবেন কিনা কেউ এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না। এই অবস্থা আগে কেউ কখনো দেখেনি, গোটা দেশে দেখেনি। তারপরে নজিরবিহীন ভাবে ভোট ঘোষণার আগেই চলে এলো হাজারে হাজারে কেন্দ্রীয় বাহিনী। ভোটের অনেক আগেই এইভাবে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, এটাও আগে কেউ দেখেনি ভারতে। তারপর ঠিক ভোটের মুখেই রাজ্যপাল বদল হলো, এটাও ভারতবর্ষে প্রথম। তারপর ভোট ঘোষণার দিনেই মধ্যরাতে বদল হয়ে গেলেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব। খুব শিগগিরই বদল হয়ে হয়তো যাবে পুলিশের বেশ কিছু উচ্চপদস্থ অফিসার, কিছু হয়েছে, আরো কিছু হবে। কিছু বিডিও, কিছু এসডিও, এমনকি কিছু জেলা শাসকদেরও নজরদারির আওতায় আনা হবে। তার মানে বিজেপি প্রশাসনিকভাবে সব দিক থেকে আট ঘাট বেঁধে এবার নির্বাচনে নেমেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এমন কিছু প্রশাসনিক ব্যবস্থা তারা নিয়েছে যা আগে কখনো ভারতের কোথাও আমরা দেখতে পাইনি। এবার বাকি রয়েছে ইভিএম, ভিভিপ্যাট ইত্যাদি ইত্যাদি। তাতে কি জগা খিচুড়ি হয়ে যাবে আমি জানি না। ইভিএম ভিভিপ্যাট নিয়ে কি খিচুড়ি পাকাবে তারা আমরা জানি না। ইভিএম ট্রান্সপোর্টেশন, ইভিএম প্রিজার্ভেশন, সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসারদেরকে দিয়ে কি কি করানো হবে তাও এখনো সবার অজানা। এবার তো আবার ওপিনিয়ন পোলও নাকি দেখানো যাবে না, শুনতে পাচ্ছি এরকম। তাতে নাকি ভোটাররা প্রভাবিত হবেন। কিন্তু সরকার বাহাদুরের ফরমান দেখানো যাবে না, সরকার বাহাদুর যেটা বলে দেবে সেই ফরমান মেনে চলতে হবে, এছাড়া অন্য কিছু দেখানো যাবে না। কিন্তু মানুষের মতামত নেবার কোনো বাধা নিষেধের তো নেই, কোনো ফতোয়া জারি হয়নি এখনো। তার মানে এনকে ডিজিটাল আর জনমত সমীক্ষা দেখাতেই কি পারবে না? আমরা কিন্তু আপনাদের কিছুতেই নিরাশ করব না, এই কথাটা আপনাদের আজকেই দিয়ে রাখছি। আমাদের প্রতিদিনের অনুষ্ঠানগুলো ভালো করে লক্ষ্য রাখলেই আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে। জ্ঞানলেস বাবুর চেয়ে বাঙালির জ্ঞান কিন্তু কম নেই। উনি যতই আইন করুন, যত খুশি আইন করুন, আমরা সেই আইনের মধ্যে থেকেই আপনাদের কাছে যা বার্তা দেওয়ার ঠিক সময় তা পৌঁছে দেব। যতদূর মনে হচ্ছে সব রকম প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে যেমন করেই হোক বাংলাকে দখল বিজেপি এবার করেই ছাড়বে। সত্যি কি বিজেপির কাছে বাংলা দখল করাটা অনিবার্য? 1.5 দশকে মমতা ব্যানার্জির শাসন ক্ষমতা কেড়ে নিতে বিজেপি এতটা মরিয়া কেন? বিজেপির রথযাত্রা ফ্লপ, তারা বাংলার মানুষের জন্য কিচ্ছু করেনি এখনো পর্যন্ত, বরং বাঙালির হকের টাকা আটকে রেখে মোদিজি দেশে বিদেশে ঘুরে বেরিয়েছেন। এফসির ফাইল তো তাই বলছে। বিজেপির জনসভা, এমনকি প্রধানমন্ত্রীর জনসভাতেও মানুষের ঢল বলতে যা আমরা 21শে জুলাই দেখি প্রতি বছর, আমরা যা দেখে অভ্যস্ত, তার 4 আনাও ভিড় দেখা যাচ্ছে না। রাজ্য বিজেপির ভেতরে নেতাদের মধ্যে আদি আর 90 ঠান্ডা লড়াইটা চলছেই।
এই সব কিছু ছাপিয়ে শুধু রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে বিজেপি বাংলার ক্ষমতায় কি চলে আসবে? আজকের এক্স ফ্যাক্টরে আলোচনা করতে চাই এই বিষয়ের উপরই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর। দেখুন, 2019-এ অপ্রত্যাশিত সাফল্যে যে এসছিল তা বিজেপির মনে কিন্তু আশার ফানুস একটা উড়িয়েছিল। 18টা লোকসভা আসন পেয়ে মানে তাদের এই আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা জন্মেছিল যে বাংলাও দখল করা সম্ভব। তারপরে এলো 2021-এর বিধানসভার ভোট। আপকি বার 200 পার না হলেও বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা ধরেই নিয়েছিল 140 থেকে 150 আসন পেয়ে তারা চলে আসবে আসল পরিবর্তন নিয়ে। মনে আছে আপনাদের সেই আসল পরিবর্তন নিয়ে তারা চলে আসবে। রবীন্দ্রনাথ সেজে নরেন্দ্র মোদী এলেন বাংলার মানুষের মন জয় করতে। কিন্তু বাংলার রাজনীতি তো আর মানে ওই গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা নয়। বিজেপি তাদের প্রত্যাশার অর্ধেক আসনও পেল না। 2019-এ তাদের হাতিয়ার ছিল চার্টার্ড ফ্লাইটে তৃণমূল নেতাদের ভাঙিয়ে নিয়ে যাওয়া, যার মূল কারিগর ছিলেন প্রয়াত মুকুল রায়। যোগ্য সঙ্গত দিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু 2021-এ মুকুল রায়ের থেকেও বিজেপিতে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠলেন শুভেন্দু অধিকারী এবং তার তীব্র মুসলমান বিদ্বেষমূলক ভাষণ। তবে সিদ্ধি লাভ হলো না বিজেপির। তারপরে আবার এলো লোকসভার নির্বাচন 2024-এ। এবারেও স্টিয়ারিং শুভেন্দুর হাতে। তবে সঙ্গত করবার জন্য দিলীপ ঘোষের বদলে তিনি পেলেন সুকান্ত মজুমদারকে। আরো একবার বিজেপির আশায় জল ঢেলে দিল বাঙালি। 18টা লোকসভা আসন এক ধাক্কায় কমে দাঁড়ালো 12টায়। মাঝের সব উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, এমনকি সমবায় নির্বাচনগুলো তো বিজেপি ব্যর্থতা সামনে চলে এলো। আদি নব্বীর লড়াই কিন্তু এখনো তুঙ্গে। এইরকম একটা অস্থির সময়ে বিজেপি রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। আর চলে এলো 26-এর নির্বাচন একেবারে মুখে। এবার হিন্দু মুসলমান ইস্যুটা ততটা গুরুত্বপূর্ণ নয় বিজেপির কাছে। তারা বুঝেই গিয়েছেন যে হিন্দু মুসলমান করে বাংলায় অন্তত কিচ্ছু হবে না। শ্রমিক ভট্টাচার্য হিন্দুত্ববাদের রাস্তা ছেড়ে ধরলেন বহুত্ববাদের পথ। তেমন সাফল্য আসার আগেই হুড়মুড়িয়ে এসে পড়ল SIR, অর্থাৎ রাজনৈতিক লাইন ছেড়ে শুরু হলো প্রশাসনিক স্তরে তৃণমূলকে চাপে রাখার একটা কৌশল। কিন্তু তৃণমূল মনে হয় অপেক্ষাই করছিল এরকম কিছু একটা মানে SIR বা এই ধরনের জনগণনা টাইপের কিছু একটা হবে। তারা সর্বশক্তি দিয়ে সঙ্গে সঙ্গে নেমে পড়লো ময়দানে। ভোট আসতে আসতে যদি দেখা যায় মোট ওই 60-70 লক্ষ লোকের নাম সব মিলিয়ে পুরনো ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে, তাহলেও তৃণমূলের কিন্তু হবে কচু পোড়া। তৃণমূল হাসতে হাসতে 200-র বেশি সিট নিয়ে তারা খেলে বেরিয়ে যাবে। ভোটার লিস্টকে যতটা ছোট করতে পারে মানে নির্বাচন কমিশন সেটা চেষ্টা করতে লাগলো, নানা প্যাচ পয়জার কষতে লাগলো তারা। কিন্তু শুধু ভোটের লিস্ট ছোট করলেই তো হবে না, ভোটদানের শতাংশও কমাতে হবে। অর্থাৎ আগে যদি সারা বাংলায় গড়ে 82-83% ভোট পড়ে থাকে, তাহলে মৃত, স্থানান্তরিত এবং একাধিক নামের 58 লক্ষ এবং এনুমারেশন ফর্ম জমা না দেওয়া 6 লক্ষ, এই 64 লক্ষ লোক যদি ভোট দিতে না আসে, পাটিগণিতের নিয়মে ভোট শতাংশ 88 থেকে 90% হয়ে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু ভোট শতাংশ 75-এর উপরে গেলে বিজেপি গতবারের পাওয়া আসনই ধরে রাখা কিন্তু চাপের হয়ে যাবে এবার। আর 85%-এর বেশি ভোট যদি বাংলার মানুষ দেন, তাহলে বিজেপিকে ওই 55 থেকে 60-এর মধ্যেই কিন্তু আটকে থাকতে হবে। তাই ভোট শতাংশ কমাতে হলে ভোটারকে ভোটের দিন বের হতে দেওয়া যাবে না। তাই নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মাধ্যমে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষের কাছে একটা ত্রাস তৈরি করতে হবে। আর প্রশাসনের বাবুদের ভয় দেখাতে হবে ওপর তলার যে অফিসার আছে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে। সব সময় ভয়ে কাঁটা হয়ে থাকতে হবে নির্বাচনের সাথে যুক্ত রাজ্য সরকারি আধিকারিকদের। এই কারণেই প্রশাসনের রদবদল, রাজ্যপাল বদল, নিয়ম কানুন বদল। কিন্তু তাতে কি বদলে যাবে ভোটের হাওয়া? সেটা বলতে আসি ছোট্ট একটা বিরতির পর। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata.
carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজ আসতে একটু দেরি হলো, আমরা মার্জনা চাইছি। আগামীকাল সকালবেলা আসবেন প্রসূন গুপ্ত। দেখুন, এবার প্রতিটা ভোট কেন্দ্রে মানুষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য এবার ভোট দিতে যাবে। তিনি যে ভোটার এবং বৈধ নাগরিক সেটা প্রমাণ করতেই মানুষের কিন্তু ঢল নামবে প্রতিটা বুথে। স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, পুলিশের রদবদল করে আগেও ভোট হয়েছে। তাতে কি মানুষের ভোটদানের পরিমাণ কমে গিয়েছে? না, যায়নি। এবার যদি জায়গায় জায়গায় অকারণ শীতলকুচি মডেলে গুলি না চালায় কেন্দ্রীয় বাহিনী, তাহলে এবার ভোটদানের শতাংশ 86 থেকে 87 বা তারও বেশি হতে পারে, 90-95ও হয়ে যেতে পারে। ভোট ঘোষণা হয়ে যেতেই রাজ্যের পুরো প্রশাসন চলে গিয়েছে এখন নির্বাচন কমিশনের অধীনে। আইন শৃঙ্খলা রক্ষার দায় এখন তাদের হাতে। তাই রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার নামে কেন্দ্রীয় বাহিনীর যথেচ্ছাচার শুরু যদি করে দেয়, তাহলে অবাক হবার কিছু নেই। তবুও দিনের শেষে ভোট দেয় কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ। ভোটের বাজারে জনতাই কিন্তু জনার্দন। শেষ কথা বলবেন তারাই। কেন্দ্রীয় বাহিনীর বুলেট কি থামিয়ে দিতে পারবে বাঙালিকে? এবং বুলেট চালালেই কি নবান্নে পদ্মফুল ফুটবে? সেটা জানতেই আমরা আমাদের সমীক্ষা চালিয়ে যাচ্ছি জোর কদমে। এবং প্রার্থী তালিকা ঘোষণা হলেই আমরা পর্যায়ক্রমে, যদিও বিজেপি এবং সিপিএম এর প্রার্থী তালিকা একাংশ বেরিয়েছে, কংগ্রেসের প্রার্থী তালিকা এখনো কিছু আমরা জানি না, তৃণমূলের তো একটাও নাম বেরোয়নি। সবার প্রার্থী তালিকা বেরিয়ে গেলে আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে ওই নির্বাচন কমিশনের ফতোয়াকে সেটাকে মেনে নিয়েই আমরা যতটা আপনাদেরকে বোঝাতে পারি সেইভাবেই জনমত সমীক্ষা দেখাবো। আমরা থামবো না কিছুতে। বাংলা এবং বাঙালির জন্য আমাদের প্রয়াসের পাশে থাকতে চেয়ে ইতিমধ্যে বহু মানুষ এগিয়ে এসেছেন আর্থিক সাহায্য নিয়ে। আপনারাও যদি আমাদের পাশে থাকতে চান, নিচের নম্বরটিতে 9830075869 নম্বরটিতে ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদির মাধ্যমে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন, যাতে আমাদের যে সমীক্ষা চলছে, 123 জন সহকর্মী আমরা কাজ করছি রাজ্য জুড়ে, এবং ঝড়ের বেগে কাজ হচ্ছে, দিন রাত কাজ হচ্ছে। এই কাজে যদি আপনি আর্থিক সাহায্য করতে চান, নিচের যে নাম্বারটি দেখা যাচ্ছে 9830075869, এই নম্বরে আপনি পেটিএম, গুগল পে, ফোনপে ইত্যাদি করে দিতে পারেন। আমরা তাতে সমৃদ্ধ হব, আমাদের কাজটা আরো সহজতর হয়ে উঠবে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথা শেষ করব বলে, সেটা হচ্ছে যে প্রশাসনের যতই রদবদল ঘটান, যতই স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, পুলিশের সিপি, ডিজি, এডিজি যাকে খুশি বদলান, পশ্চিমবঙ্গের মানুষ এগুলো আগে দেখেছে, এতে লাভ হয় না কিছু। যতই ভারী বুটের আওয়াজ শোনা যাক কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে, বাঙালি এতে ভয় পায় না। বাঙালি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন তারা নির্ঘাত নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আগামী 4 তারিখ সবটাই জানতে পারবেন আপনারা, কিন্তু তার আগে আমরা আপনাদের জানিয়ে দেব একটা আভাস বা ইঙ্গিত। দেখতে থাকুন এনকে ডিজিটাল। প্রত্যেক দিন লক্ষ্য রাখুন যে কবে আমরা কোন কোন জেলার আসন নিয়ে আলোচনা করছি। তাতেই আপনারা বুঝে যাবেন যে কোন জেলার কোন আসনে কারা এগিয়ে আর কারা পিছিয়ে। আজ শেষ করছি এখানে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।